বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এখন স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সবুজ, এই মেয়াদে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার যখন তারা ক্ষমতায়, চতুর্থবারের মতন যখন তারা ক্ষমতায় রয়েছে, ঠিক সেই মেয়াদে প্রথমবারের মতো বাজেট ঘোষণা হলো। কি মনে হচ্ছে বা বাজেটের আসলে প্রকৃতিগত অবস্থানটা যদি পরিক্রমায় বাজেটের আকার কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই যে বাজেট দেয়া হয় বছরব্যাপী, সেটি বাস্তবায়ন করা হয়, বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তো এর ভেতর দিয়ে আসলে লক্ষ্যই থাকে, প্রধান লক্ষ্যই থাকে আসলে গণমানুষের স্বস্তি দেওয়ার। তো এবার আমরা আলোচনার শুরুতে একটু দেখতে চাই, এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে, কর কাঠামোর সংস্কার করা হয়েছে, সেখানে আসলে জনগণের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে পণ্যগুলো কিনতে হয়, সেই পণ্যগুলোর আসলে খরচ বাড়ছে নাকি কমছে, সে একটু প্রতিবেদন দেখে আসি। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হচ্ছে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হবে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে 10 আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম। সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন? 7.5%-এর পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল সহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দাম। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি, কারণ গুঁড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হয়েছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সবুজ, আমরা আসলে বিষয়টা যেটা দেখলাম, এই জায়গাগুলোতে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কোন জিনিসের দাম বাড়ছে কিংবা কোন জিনিসের দাম কমছে। আমি যদি সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে জিডিপির প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি এগুলো সম্পর্কে একটু জানতে চাই, এই জাতীয় বাজেটের মোট আকারের তুলনায়, সেটি যদি একটু বলতেন। আমরা যদি খুব একদম সুনির্দিষ্টভাবে বলি, তাহলে যে বাজেটটিকে বলা হচ্ছিল সাবধানী বাজেট বা সংকোচনমুখী বাজেট বা উচ্চাকাঙ্ক্ষী না, তারই কিন্তু প্রমাণ যে বাজেট ঘোষণা করা হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে কিন্তু অর্থাৎ চলতি অর্থ বছর থেকে কিন্তু এই বাজেটের আকার বাড়ানো হয়েছে মাত্র 4.6%। এর আগে কিন্তু প্রায় 12.5% করে কিন্তু গত 2 বছরের আকার বাড়ানো হয়েছে, এবং সেখানে এই বাজেটের যে আকার কমানো হয়েছে এবং যে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে কিছুটা বেশি, কিন্তু চলতি অর্থ বছরের চেয়ে কিন্তু 0.5% বেশি নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু কমিয়ে আনা হয়েছে, লক্ষ্যমাত্রা 7.5 থেকে 6.75% করা হয়েছে। এই যে কমিয়ে আনা হয়েছে, এবং এইখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে এডিপি যখন পাশ করে দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের সংখ্যাও কিন্তু কমানো হয়েছে। অর্থাৎ একটি বাস্তবতার সাথে মিল রেখে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে গেলে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়াতে হবে, সেখানে আবার মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায় একটা সাবধানী বাজেট এবার দিয়েছে, মানে একটু সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। একটা বিষয় স্পষ্ট করবেন, বাজেটে প্রচুর পরিমাণ ঘাটতি আছে, প্রায় 2.5 লাখ কোটি টাকার উপরে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সেটির যোগান আসলে কোত্থেকে হবে বলে স্পষ্ট ধারণা পাওয়া গেছে কিনা? বাজেটের ঘাটতির অর্থায়নটি আসলে দেশি এবং বিদেশি দুইটি খাত থেকেই নেওয়া হয়, এবং আমরা যেটা দেখেছি যে ঘাটতি যেটা নেওয়া হয়েছে এবার অনুদান ছাড়া ঘাটতি, সেটি আসলে জিডিপির 4.6%, এবং বৈদেশিক থেকে এই ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে লোন নেওয়া হবে
৯৫,০০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত খাত মিলিয়ে ১,৬০,৯০০ কোটি টাকা নেওয়া হবে ব্যাংকিং খাত থেকে। তো এখানে আসলে যে লোন নেওয়া হচ্ছে বা ঋণ নেওয়া হচ্ছে এই বাজেট ঘাটতি পূরণে, যদিও ঘাটতি বাজেট ভালো, তো সেইখান থেকে আমরা যেটা দেখেছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে বিসিসিআই যেটি আজকে প্রতিক্রিয়া দিয়েছেন, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে এই ঘাটতি পূরণে আসলে অভ্যন্তরীণ উৎসের চেয়ে বৈশ্বিক উৎসের দিকে বেশি গেলে ভালো হয়, কারণ তাহলে তারা অভ্যন্তরীণ উৎস তারা ব্যবসায়িক বিনিয়োগের হিসেবে ব্যবহার করতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রকল্প ব্যয় নজর বাড়ানো, প্রকল্পের সংখ্যা কমানো হয়েছে, কিন্তু প্রকল্প ব্যয় যেন সঠিকভাবে হয় সেটি তারা নিশ্চিত করতে চেয়েছেন বলেছেন। এবং করমুক্ত আয়ের ন্যূনতম সীমা বাড়ানো দরকার, যেহেতু মূল্যস্ফীতির কারণে এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপে রয়েছেন ক্রেতারা এবং সাধারণ মানুষ, তো সেই জায়গা থেকে আসলে করমুক্ত আয়ের সীমা যদি ৩.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা করা যেত তাহলে ভালো হতো, এটি তাদের পরামর্শ কিংবা দাবি বলা যায়। আচ্ছা, এমপি মন্ত্রীদের ক্ষেত্রেও এরও কিন্তু একটা প্রভাব পড়েছে, সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, যেহেতু এবার এনবিআর এর উপর কিন্তু ক্রমবর্ধমান যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রার সাথে তারা চাচ্ছেন বিভিন্নভাবে যে করের আওতায় মানুষজনকে নিয়ে আসতে, অর্থাৎ করের জাল বৃদ্ধি করতে। সেই জায়গা থেকে কিন্তু সংসদ সদস্যদের গাড়িতে কিন্তু গাড়ি আমদানিতে আমদানি শুল্ক 25 এবং আমদানি পর্যায়ে ভ্যাট 15% আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বেশি, 100 থেকে 500% পর্যন্ত রয়েছে, সেখানে তারা 40% দিয়েই কিন্তু এই গাড়ির সুবিধাটা পাচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনায় যাওয়ার আগে যে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী, যেখানে অসৎ ব্যক্তিরা মাত্র 15% কর দিয়েই পার পাবেন, সেখানে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হবে বৈধ পথে উপার্জনকারীদের। এমন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা, একই প্রশ্ন সাধারণ মানুষেরও। আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী। ৭,৯৭,০০০ কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হলো জাতীয় সংসদে, সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর ঘাড়ে পড়ে 4,80,০০০ কোটি টাকার রাজস্ব। এই রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা। 5,41,000 কোটি টাকা সাধারণ মানুষের ঘাম ছুটিয়ে অবৈধ সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন, দেশি আইনে যাই থাকুক না কেন, বিনা প্রশ্নে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমিতে 15% কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা। অর্থাৎ সৎ ব্যক্তিদের 30% কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে। যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম, তাইলে আর লাভ হলো কি আমার? এটা ভাই নিঃসন্দেহে অযৌক্তিক বিষয়। এ তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যে আসো তুমি 5 কোটি টাকা বানাও, তার মধ্যে আমার 30 লাখ টাকা দিয়ে সাদা করে নাও। বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। 2 বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার। তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, হ্যাঁ, আমরা প্রতিবেদনে দেখছিলাম কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে একটি অসামঞ্জস্য আসলে ব্যবস্থা হয়তো এই বাজেটে সরকার এই মুহূর্তে দিয়েছে। এ ব্যাপারে যে প্রতিক্রিয়াগুলো পাচ্ছিলাম, সেই প্রতিক্রিয়াগুলো যদি একটু বিশ্লেষণ জানতে চাই। বাজেটে কালো টাকার সাদা করার সুযোগ দেয়া হয় যেন বিনিয়োগ বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগ বাড়ে না, বরং তারা একটি সুযোগ পায়। আমরা যদি খুব পরিষ্কারভাবে দেখি যে একজন মানুষ শ্রমে ঘামে সৎপথে উপার্জন করে যখন তাকে 30% কর দিতে হচ্ছে, একজন মানুষ অসৎ হলে সেই করের সুযোগটা কমে যাচ্ছে, তাকে কর ভার কম নিতে হচ্ছে, অথচ তার কিন্তু শাস্তি পাওয়ার কথা ছিল, সেখানে তাকে শাস্তি না দিয়ে বরং তাকে উৎসাহিত করা হচ্ছে। এটি আসলে আমাদের অর্থনীতিতে আসলে কি সিগন্যাল দেয়? এটি কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ একটি উদ্যোগ, যেটি বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ সেটি বলছেন। আমরা যদি দেখি প্রস্তাবিত বাজেটে আসলে দাম বাড়ছে কমছের একটি তালিকা আমরা এক নজরে একটু দেখে নিব। কাজু বাদাম, এলপিজি গ্যাস সিলিন্ডার, সিম, ফলের জুস, সাশ্রয়ী বৈদ্যুতিক সাশ্রয়ী বাল্ব, এগুলোর দাম কিন্তু বাড়ছে। অর্থাৎ যেগুলো আমাদের দৈনন্দিন নিত্য ব্যবহার্য বলা যায়, সেই জিনিসগুলোর কিন্তু অনেক কিছুরই দাম বাড়ছে আমরা যেগুলো দেখছি। এবং এই যে দাম বৃদ্ধিটা আসলে বাজেটে যে প্রস্তাবিত যে প্রস্তাব, এটি পাশ হয়ে গেলে কিন্তু কার্যকর হয়ে যাবে, তখন কিন্তু মানুষজনের
কিন্তু ব্যয় বাড়বে। আমরা কিন্তু দেখেছি বাজেটে কিন্তু সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা কমের ভেতরে রয়েছে, যেমন ল্যাপটপের দাম কমবে, কার্পেটের দাম কমবে, যে সেগুলো কিন্তু দাম কমতে পারে। ডায়ালাইসিস কিট, মোটরসাইকেল ইঞ্জিন, ইলেকট্রিক সার্কিট, এগুলোর দামও কিছুটা কমবে এবং সেগুলো আসলে আমাদের যে দৈনন্দিন জীবন, আমরা দেখছি যে সুস্থ থাকার ক্ষেত্রে ওষুধ, আইসক্রিম, পানির ফিল্টার, এই জিনিসগুলোর পণ্যের দাম কিন্তু কমবে। এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতটা স্বস্তিতে, পানির ফিল্টার, আইসক্রিম এগুলো বাড়বে, দাম বাড়বে, পানির ফিল্টার, আইসক্রিম এগুলোর দাম বাড়বে, ওষুধের দাম কিছুটা কমবে। তো আমরা এই যে সবকিছু মিলিয়ে আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু স্বস্তির প্রভাব ফেলতে পারবে এই বাজেটটি, সেটি আসলে দেখার বিষয়। হ্যাঁ সবুজ, এটি আসলে পাস হওয়ার পরেই বোঝা যাবে যে আমাদের অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।